Pediatrics protein, part 3 লিপিড, মিনারেল, ভিটামিন, ওয়াটার, ডায়েটারি ফাইবার। ঠিক আছে, এখন আমাদের মেল নিউট্রিশন, এটা দিকে নিউট্রিশন হ্যাম্পার্ড হয় তাহলে এটা দিকে মেল নিউট্রিশন। নিউট্রিশন আমরা যখন কমিউনিটি মেডিসিনে খুব ভালো করে পড়ছি কি কি, এখানে বেশি কিছু না, পেম প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন, ভিটামিন অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি, যেমন ভিটামিন এর অভাবে কি হয়, এটা করলে আমাকে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি ভিটামিন এ আর ভিটামিন সি, ভিটামিন সির অভাবে কি হয়, স্কারবি, আর ভিটামিন এর অভাবে কি হয়, রাতকানা, আর ভিটামিন ডির অভাবে কি হয়, রিকেটস। ঠিক আছে, তাহলে এই কয়টা মোটামুটি জানলেই হবে। নিউট্রিশনাল অ্যানিমিয়া, আয়রনের অভাবে কি হয়, এই কি কয় আয়রনের অভাবে, না আয়রনের অভাবে তো অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর আয়োডিনের অভাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। ঠিক আছে, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন দেখি। প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন ইজ এ রেঞ্জ অফ ক্লিনিকো প্যাথোলজিক্যাল কন্ডিশন অ্যারাইজিং ফ্রম দ্য ল্যাক অফ বেরিং প্রপোর্শন অফ দ্য প্রোটিন অ্যান্ড ক্যালোরি। মানে প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন মানে কি, প্রোটিন আর এনার্জি, এনার্জি হিসাব করি কি দিয়া, ক্যালোরি দ্বারা। তাইলে ইট ইজ দ্য কি ল্যাক অফ ভ্যারিং ডিগ্রি অফ প্রোটিন অ্যান্ড ক্যালোরি। এত পেজ বছর দরকার নেই, একটু কই দিই। energy P for protein, ঠিক আছে, এখন এইটার কিছু ক্লাসিফিকেশন আছে। একটা হলো ওয়েলকাম ক্লাসিফিকেশন, একটা হলো গোমেজ ক্লাসিফিকেশন, একটা হলো হু ক্লাসিফিকেশন। এই হু ক্লাসিফিকেশনটা কি বেস্টের উপরে, জেড স্কোর বা এসডি স্কোর বেস্টের উপর। কি জেড স্কোর বা এসডি স্কোর বেস্টের উপর, এসডি স্কোর বা জেড স্কোর। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি, আমরা নরমালি যে এনার্জি ম্যানিপুলেশনটা দেখি সেটা কি আমরা নরমালি যেটা করি যে বিএমআই, এটা তো খুব ভালো করে জানি, ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কয়ার। ঠিক আছে, এইটার যে নরমাল রেঞ্জ, যেমন 20 এর নিচে থাকলে, বিএমআই যদি 20 এর নিচে থাকে তাহলে এটা আমরা বলি নরমাল, 18.5 এর নিচে থাকলে এটা হলো কি নরমাল, তারপর কি 18.5 থেকে 20 এটা হলো মার্জিনাল, তারপর হলো কি এটা হলো ম্যাল নিউট্রিশনের দিকে, যদি 20 এর উপরে থাকে তাহলে নরমাল, 18.5 থেকে 20 হইলে মার্জিনাল। ঠিক আছে, তবুও নরমাল। 17 থেকে 18 মানে 16 এর নিচে গেলে সিভিয়ার ম্যাল নিউট্রিশন, 18.5 এর নিচ থেকে। ঠিক আছে, 18.5 এর নিচ থেকে মাইল্ড মডারেট সিভিয়ার ম্যাল নিউট্রিশন। ঠিক আছে, এই গেল। আর ওই যে আমরা কি, ওই যে মিড আর্ম সার্কামফারেন্স, এই যে হাত মাপি, যে হাতের যে মিড আর্ম সার্কামফারেন্স মাইপে যেটা দেখি, যদি এই জায়গায় 13.5 এর বেশি হয় তাহলে গ্রিন মানে নরমাল, 12.5 থেকে 13.5, আর 12 পয়েন্টের নিচে গেলে মেল নারিশড। তাহলে আমরা কি কি দেখতে পারি, মিড আর্ম সার্কামফারেন্স, তারপর ওয়েট, ঠিক আছে, এই যে বিএমআই, মানে বিএমআই দেখতে পারি, মিড আপার আর্ম সার্কামফারেন্স দেখতে পারি, তারপর ওয়েলকাম ক্লাসিফিকেশন, গোমেজ ক্লাসিফিকেশন, আর হু ক্লাসিফিকেশন। ঠিক আছে, মিড আর্ম সার্কামফারেন্স কোথায়, এই যে মিড আর্ম সার্কামফারেন্স। তাইলে এবার হলো ওয়েলকাম ক্লাসিফিকেশন। ঠিক আছে, ওয়েলকাম ক্লাসিফিকেশন দেখি, ওয়েট ফর এইজ পার্সেন্টেজ, মানে এই কত বছর বয়সে কত বছরে হবে এইটার উপরে একটা পার্সেন্টেজ করে, মানে কি যদি 80 থেকে 60% হয় তাইলে এটা হলো গিয়ে আন্ডার নারিশড। এখন এইটার একটা কথা আছে, সেটা হলো গিয়ে একটা হলো উইদাউট ইডিমা, যদি মানে এই ওজনের সাথে যদি উইথ ইডিমা থাকে, মানে এই ওয়েট ফর এইজ এটা যদি 80 থেকে 60 হয় এবং এইটার সাথে যদি ইডিমা থাকে তাহলে ওটা গিয়ে কশিয়রকর। ঠিক আছে, আর যদি ইডিমা না থাকে তাহলে আন্ডার নারিশড। ঠিক আছে, আর যদি লেস দেন 60 হয়, এইটার সাথে যদি ইডিমা থাকে তাহলে ম্যারাসমারিক কশিয়রকর, আর উইদাউট ইডিমা ম্যারাসমাস। মানে এইটা মনে রাখতে হবে, ইডিমা সবসময় কার থাকে, ইডিমা সবসময় কার থাকে, কশিয়রকর। এই যে আমরা এই পার্থক্যটা পড়ি আগে, কি ফেজ,
ফেজ এটা হলো ওয়াইজেন্ট ফেজ, মানে কি ওই যে বয়স্ক মানুষকে ফেজ হয়েছে চামড়া ঝুলি পড়ে। আর এটা কি রাউন্ড ফেজ ইডিমাটাস ফেজ বা মুন ফেজ, ঠিক আছে। আর ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং অবভিয়াস, কেন এইটা তো কোনো ইডিমা নাই, এই জন্য ওই মাসেল লসটা খুব ভালো বোঝা যায়। কিন্তু এইটাই মাসেল ওয়াস্টিং আছে কিন্তু পানি থাকার কারণে বোঝা যায় না, ফুলে আছে, লেস অবভিয়াস। ইডিমা এটা অ্যাবসেন্ট, এটা প্রেজেন্ট। স্কিন চেঞ্জেস, হেয়ার চেঞ্জেস, মেন্টাল চেঞ্জেস, এই কয়টা জিনিস, এই যে ইডিমা, স্কিন চেঞ্জ, হেয়ার চেঞ্জ, মেন্টাল চেঞ্জ, এগুলো অ্যাবসেন্ট আর এইটা প্রেজেন্ট, ঠিক আছে। হেপাটোমেগালি অ্যাবসেন্ট, তাইলে মেরাসমাসের সবকিছু অ্যাবসেন্ট। কারণ কি মেরাসমাসে অ্যাপেটাইটটা ভালো থাকে আর ইসে অ্যাপেটাইটটা পুয়ার থাকে। তার মানে সব ধরনের প্রবলেম কোথায় প্রেজেন্ট থাকবে? কশিয়র করে, বুঝা গেছে? এটা হেপাটোস্প্লেনোমেগালি কার প্রেজেন্ট থাকবে? কশিয়র করে। ইডিমা কার প্রেজেন্ট থাকবে? মেন্টাল চেঞ্জ, হেয়ার চেঞ্জ সবকিছু প্রেজেন্ট থাকবে কার? কশিয়র করে। আর অ্যাপেটাইটটা খারাপ থাকবে কার? কশিয়র করে। সবকিছু খারাপ থাকবে কশিয়র করে, ঠিক আছে। এই জন্যই ইডিমা যদি থাকে সে কশিয়র করে। আর লেস দেন 60 মানেই মেরাসমাস, যদি ইডিমা থাকে তাহলে মেরাসমারিক কশিয়র কর, ঠিক আছে। 80 to 60 থাকলে আন্ডারনারিশড আর ইডিমা থাকলে কশিয়র কর। আর এইটার যদি লেস দেন 60 হয় তাহলে মেরাসমাস, আর যদি ইডিমা যোগ হয় তাহলে মেরাসমারিক কশিয়র কর। এটা কি ওয়েট ইন পার্সেন্টেজ? এটা তো বোঝা যায় না, কালো লেখা। ওয়েট ফর এজ পার্সেন্ট, ওয়েট ফর এজ পার্সেন্ট। আর এটা ওয়েট ফর এজ, এটা হলো গিয়া যদি লেস দেন 60 হয়, লেস দেন 60 নিচে হলো গ্রেড 3, 90 থেকে 100 মানে 90 এর উপরে গেলে এটা নরমাল ওজন না, এটা পার্সেন্টেজ, এটা ওজন না, মানে ওয়েটের সাথে বয়সের সাথে ওজনের একটা পার্সেন্টেজ, যে এই বয়সের ওজনের সাথে কত পার্সেন্ট থাকতে হবে। যদি 90% হয় তাইলে নরমাল, 75 থেকে 90 হইলে গ্রেড 1 মাইল্ড নিউট্রিশন, 60 থেকে 70 আর 60 নিচে গেলে সিভিয়ার ম্যালনিউট্রিশন, ঠিক আছে। আর হু ক্লাসিফিকেশন এইটা কি জেডএস করে, একটা লিখে মডারেট ম্যালনিউট্রিশন, সিভিয়ার ম্যালনিউট্রিশন, তিনটের উপরে। একটা লিখে সিমেট্রিক্যাল ইডিমা দোনো জায়গায় নো। তারপরে লিখে ওয়েট ফর হাইট, এই দিক দিয়ে যদি চিন্তা করো, ওয়েট ফর হাইট আর হাইট ফর এজ, মানে উচ্চতার সাথে একবারই, আর আরেকটা লিখে ওজনের সাথে হাইট, ওজনের সাথে উচ্চতা, আর উচ্চতার সাথে বয়স, ঠিক আছে। এইটা যদি -2 থেকে -3 হয়, এগুলো ক্যালকুলেশন করে বাইর করে, এই যে জেড স্কোর করে, এই যে জেড স্কোরের সূত্র আছে, এই এত পেজ দরকার নাই। যদি -2 থেকে -3 হয় তাইলে এই এতটুক হবে কি মডারেট নিউট্রিশন, আর যদি -3 এর নিচে হয় তাইলে হবে কি সিভিয়ার নিউট্রিশন। এই যে -2 to -3 আর -3 এর নিচে হইলে সিভিয়ার ওয়াস্টিং, ঠিক আছে। একই -2 to -3 মোটামুটি ক্লাসিফিকেশন এটার পার্থক্যটা কইলাম। ক্লাসিফিকেশন কি একটা দিলেই হবে যে কোনো, নাকি জানি রাখলাম এগুলো? না না, একটা দিলেই হবে কেমনে, এগুলো কটা বলতে সবগুলোই করা লাগবে। ওই যে ওয়েলকাম, গোমেজ, হু,
ক্লাসিফিকেশনের নাম ভিতরে হয়তো বা এত জিজ্ঞেস করবে না। ও কি ক্লাসিফিকেশন আসে শুধু নাম কি কি ক্লাসিফিকেশন? গোমেজ হু আর কি দেখা যেতে পারে, ওই যে মিডিয়াম সারকামফারেন্স মধ্যে এত হয়তো জিজ্ঞেস করবে না। আর কশিরকর মেরাসমাসের পার্থক্য জিজ্ঞেস করতে পারে এই। ওয়েলকাম ক্লাসিফিকেশন গোমেজ ওয়ার্ল্ড হু ক্লাসিফিকেশন। হু ক্লাসিফিকেশন কিভাবে করে? অ্যাকর্ডিং টু দ্য বেস্ট অন দ্য জেড স্কোর বাই জে স্কোর। আর তারপরে হলো গিয়া এই যে ক্রাইটেরিয়া অফ দ্য সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এইটার ক্রাইটেরিয়া কি কি, ঠিক আছে? সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ওই যে আমরা এই জায়গায় যেগুলো পড়ছি, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের এই ইসে কি, এই ওয়েট ফর হাইটে কি -3 SD, এইটা সিভিয়ার বাস্টিং। মিডিয়াম সারকামফারেন্সের কত, লেস দেন এত সেন্টিমিটার, তাইলে এটা যদি মিলিমিটারের নেই তাহলে ওই যে 10 দিয়ে গুণ দেব না। ডাক্তারের কাছে যাওয়া লাগবে। দেখবি ওইটাই যে বাইপেডাল ইডিমা প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? এই যে অ্যাকিউট সিভিয়ার ম্যালনিউট্রিশন কোনটা কোনটা কি কি এটারই ক্রাইটেরিয়া। এই ওয়েট ফর হাইট এটা কি হবে -3 SD, আর মিড আপার আর্ম সারকামফারেন্স এই লেস দেন 115 মিলিমিটার। মিলিমিটার না? হ্যাঁ, এমনকি এইটা মোস্ট অফ দ্য এইটাই জিজ্ঞেস করে এটা পরীক্ষায় আসে একদম, এই চ্যাপ্টারের মেইন কোশ্চেন। এটাতে বিভিন্নভাবে বলে যে ম্যানেজমেন্ট অফ দ্য পিএম বা কিছু 10 স্টেপ ম্যানেজমেন্ট অফ দ্য পিএম, এটা 10টা স্টেপ, এটাকে বলা হয় 10 স্টেপ ম্যানেজমেন্ট। এটা যে কি কি, স্টেপ 1 এ প্রিভেন্ট হাইপোগ্লাইসেমিয়া, স্টেপ 2 তে প্রিভেন্ট হাইপোথার্মিয়া, মানে ওই যে কি কি 10টা এই প্রথমে স্টেপ মুখস্থ করতে হবে এইরকম। তাহলে প্রথমে লিখে হাইপোগ্লাইসেমিয়া, তারপরে হাইপোথার্মিয়া, তারপরে লিখে প্রিভেন্ট ডিহাইড্রেশন, তারপরে লিখে সেরাম ইলেক্ট্রোলাইট, তারপরে প্রিভেন্ট ইনফেকশন, তারপরে কারেক্ট মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, তারপরে লিখে স্টার্ট ফিডিং কশাসলি, তারপরে লিখে অ্যাচিভ ক্যাচআপ গ্রোথ, তারপরে প্রোভাইড সেন্সরি স্টিমুলেশন অ্যান্ড ইমোশনাল
support আর এদিকে prepare for discharge follow up after recovery মানে এই রোগীর এই pulmonary energy malnutrition 10 স্টেজ ম্যানেজমেন্ট কি কি হইতে পারে বা স্যার হাইপোগ্লাইসেমিয়া জ্বর প্রথমে হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করতে হবে হাইপোথার্মিয়া কারেকশন করতে হবে তারপর ডিহাইড্রেশন কারেকশন ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স ইনফেকশন নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তারপরে কি করতে হবে তারপরে দিতে হবে তারে ফিডিং কনশাসলি অ্যাচিভ ক্যাচ আপ গ্রোথ আর প্রোভাইড সেন্সরি স্টিমুলেশন আর ইমোশনাল সাপোর্ট আর কি ডিসচার্জ তারপরে ডিসচার্জ এন্ড ফলো মুখস্থ করতে হবে 10টা পয়েন্ট 10টা পয়েন্টই না ভিতরে মুখস্থ করতে হবে 10টা পয়েন্ট আগে মুখস্থ করে 10টা কইলেই হয়তো থাইমে যেতে পার মেইন তো কয় যে 10 স্টেপ ম্যানেজমেন্ট তারপর আর কি কিভাবে গ্লুকোজ দিয়ে দিব আমরা ওই যে গ্লুকোজ খাওয়াবো 50 ml 10% গ্লুকোজ খাওয়াবো তারপরে হাইপোথার্মিয়া কি করব প্রথমে হলো গিয়া ওই বাচ্চারে ক্লোথিং করব ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখবো ক্যাঙ্গারু মাদার কেয়ার দিব ওই যে মায়ের কোলের মধ্যে দিয়ে ঢেকে রাখবো তারপরে ডিহাইড্রেশন কিভাবে প্রিভেন্ট করব এটা তো লাগেই এই ডিহাইড্রেশন প্রিভেন্টের মেইন সলিউশন রেজোম্যাল এই রেজোম্যালের ফুল মিনিং হলো গিয়া ডিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন এটা মনে রাখতে হবে যে ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে হবে কিভাবে এই ম্যালনিউট্রিশনের রেজোম্যাল সলিউশন দিয়ে তারপরে হলো গিয়ে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন করতে হবে তারপরে ইনফেকশনের জন্য কি দেব ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক তারপরে হলো গিয়ে মাইক্রোনিউট্রিয়েন্টস এটা হলো সাপ্লিমেন্টেশন দেব ভিটামিন এ মাল্টিনিউট্রিয়েন্ট সব জিনিস তারপরে হলো গিয়ে যে ফিডিং স্মল অ্যামাউন্ট এন্ড ফ্রিকোয়েন্ট এনজিটিভ ফিডিং দিতে থাকবো ঠিক আছে এই জায়গায় আমরা কি দেই এই স্ট্রাক ফিডিং এই জায়গায় আমরা লো ক্যালোরি ডায়েট F75 should be given দেই এই F75 এর মানে এই F75 মানে হলো ফর্মুলা 75 মানে এই ফর্মুলায় যেসব খাবার আছে এটা একটা চার্ট আছে যে এই খাবার F75 তৈরি করে আর কি ঠিক আছে আর প্রথমে দিকে স্ট্রেস ফিডিং কনসিস্টলি এই জায়গায় দেব F75 আর তারপরে যখন অ্যাচিভড ক্যাচ আপ মানে ক্যাচ আপ গ্রোথটারে অ্যাচিভ করতে যাব পরের স্টেজে তখন দিব F10 শুড বি ডান এই জায়গায় দিব ফর্মুলা 100 ওই ক্যাচ আপ যাইমু তুই আবি নি আয় কে এই বইতে গেলাম না একটু বন্ধ না দিয়ে দুই দিন একটু তাহলে বন্ধ provide sensory stimulation and emotional support দিয়ে যাবে বন্ধ দিলা হ্যালো বলে বন্ধ করতে হবে লঞ্চ বন্ধ এরপরে দিকে ইমোশনাল সাপোর্ট দিব মানে ওই যে লাভিং কেয়ার এটা বলে টেন্ডার লাভিং কেয়ার মানে তারে ভালোবাসা দিয়ে সবকিছু দিয়ে সেন্সরি স্টিমুলেট দিব ইমোশনাল সাপোর্ট দেব চিল মানে মানসিকভাবে তাকে একটা স্যাটিসফ্যাকশন আর এরপরে কি প্রিপেয়ার ফর ডিসচার্জ মানে তারপরে স্যাটিসফ্যাকশন সব কিছু ঠিকঠাক হওয়ার পরে তারপরে তারে ডিসচার্জ ফলো আপ এন্ড রিকভারি এই অল্প অল্প এই দুটো কইলি হইলো বিস্তারিত পড়া যদিও এই মূল আমি কথাগুলো কই দিছি যে এইটার মধ্যে এইটাই মেইন জিনিস করে ট্রিটমেন্ট অফ দ্য হাইপোগ্লাইসেমিয়া ফার্স্টেই হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট করতে হবে তারপর হচ্ছে হাইপোথার্মিয়া ঠান্ডা হয়ে গেছে কিনা হাইপোগ্লাইসেমিয়ার যে ট্রিটমেন্ট তেমন পড়িনি হাইপোগ্লাইসেমিয়া হাইপোথার্মিয়া হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ার ট্রিটমেন্ট পড়িস নি এখানে তো পড়িনি আরে বেটা ট্রিটমেন্ট তো সব একই ফার্মাগুলো যদি কি ট্রিটমেন্ট করছে সেটাই কর ফার্স্টে চিনি খাওয়া যেত চিনি ডিরেক্ট প্রথমে
বাচ্চারা তো তুই চিনি খাওয়াবি না বাচ্চা কি চিনি খাইতে পারে জুস বাচ্চা কি জুস খাইতে পারে বাচ্চা খায় দুধ দুধ হ্যাঁ তুই অন্য দুধে- কেমনে খাওয়াবি দুধ আর এ সারা কি দিস দেখ বলতাম খাওয়াইলে হ্যাঁ এরপরে কি দেয় ড্রাগস কি দেখছে সে একটা আনকনসিয়াস পেশেন্ট হ্যাঁ হাইপোগ্লাইসেমিক পেশেন্ট হাইপোগ্লাইসেমিক শকে আরে তুই কি দিবি ইনজেকশন অ্যাড্রেনালিন দিবি অ্যাড্রিনালিন দিবি একে অ্যান্টিহিস্টামিন আরে শক না রে এটা হাইপোগ্লাইসেমিক শক এটা তো হাইপোগ্লাইসেমিক শক না না স্টেরয়েড দিবি স্টেরয়েড কি লিখে দিবি হ্যাঁ কর্টিকোস্টেরয়েড এগুলো দেওয়া লাগবে না সবই আরে বাবা এটা তো হাইপোগ্লাইসেমিক শক নট হাইপার হাইপোভলিউমিক শক গ্লুকোজের ট্রিটমেন্টই ভুলে গেছিস হাইপোগ্লাইসেমিক না কথা তো একই খালি গ্লুকোজ মুখে দিবি আনকনসিয়াস থাকলে তারে আইভিতে দেয়া হয় গ্লুকোজ এই ম্যানেজমেন্ট সারা ফার্মাকোলজিস বারবার এই একটা ম্যানেজমেন্ট সারা জীবন জমা দেওয়া মুখস্থ করাইছে ওই একই ট্রিটমেন্ট সব জায়গায় এখানে তো কোনো পার্থক্য নাই গ্লুকোজ দিতে হবে এনজি টিউবে ঢুকিয়ে দিতে হবে 10% গ্লুকোজ সলিউশন আর কি ওখানে আইএম দেয় গ্লুকোজ আর না হইলে ওই আইভি দেয় আর না হইলে ওই আইএম গ্লুকোজন দেয় এই শকের লগে ওই শক মিলাচ্ছিস কে তারপর হচ্ছে প্রিভেনশন হচ্ছে তারপর হাইপোথার্মিয়ার পর হলো ডিহাইড্রেশন কারেকশন ট্রিটমেন্ট করতে হবে রিসোনাল ডিহাইড্রেশন সলিউশন ম্যানেজেশন রিসোনাল তারপর হচ্ছে ডিহাইড্রেশনের পর হচ্ছে ইলেকট্রোলাইট আমরা ব্যালেন্স করতে হবে ব্যালেন্স কারেকশন তারপর হচ্ছে ইনফেকশন ইনফেকশনে কেমনে কারেকশন করবে অ্যান্টিবায়োটিক দিতে হবে তারপরে তারপরে হচ্ছে মাইক্রোনিউট্রিশনাল তারপর হচ্ছে প্রিভেনশন অফ দ্য নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি ভিটামিন ই তারপর হচ্ছে ফিডিং কনসিয়াস তারপর ফিডিং সিস্টেমে কি দিবি ওই যে F75 ফর্মুলা 75 ক্যালোরি ডায়েট তারপরে অ্যাসিড কেচাপ গ্রোথ F100 ফর্মুলা 100 তারপরে হচ্ছে ইমোশনাল সাপোর্ট prepare for discharge and follow ভিটামিন এ এটা তো ওই যে ইতে পড়াইলাম জেরোথেলমিয়া এই যে এই চারটা আর ওই যে ট্রিটমেন্ট কি কি ট্রিটমেন্ট ভিটামিন এ ক্যাপসুল ওই যে 0 1 3 দিন 0 প্রথম দিন তারপরে দ্বিতীয় দিন আর তারপরে হলো 14তম দিন একটা হলো আজকে তারপরে হলো প্রথম দিন এর পরের দিন আর তারপরে 14তম দিন এই তিনটে ডোজে কি দেব যদি 6 মাসের নিচে হয় তাহলে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট 6 থেকে 1 বছর হলে 1 লাখ আর 1 বছরের উপরে হলে 2 লাখ এই আর ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে আদার কি কি প্রবলেম হয় এক্সট্রা অকুলার ছাড়া ওই ড্রাই স্কেলি স্কিন
স্কোয়ামাস মেটাপ্লাসিয়া স্কিনের সমস্যা হয়, এগুলোর জন্য আমরা কি দিব? অ্যান্টিবায়োটিক দিতে পারি। এই যে কিন্তু মেইন ট্রিটমেন্ট হলো কি এইটা কিউরেটিভ ট্রিটমেন্ট। আর এই যে এইটা তো ওই যে ইতে আইতে ঠিক আছে, তাহলে জেরোপথ্যালমিয়া, এদের বলে জেরোপথ্যালমিয়া। আর তারপর কি এসকারবি, এসকারবি কিসের অভাবে হয়? ভিটামিন সি। ঠিক আছে, এটা ট্রিটমেন্ট হিসেবে কি করবি? ভিটামিন সি আমাদের কি করে? কোলাজেন সিনথেসিস করে। কোলাজেন সিনথেসিস। আগেরটার কোশ্চেনটা কি আসছে জানোস? আসছে হচ্ছে 18 months old child admit hospital, weight, height is Z score less than -3 SD. This child is conscious but blood sugar is 2.3 millimole. Hypoglycemic. কি হয়েছে তাহলে? হোয়াটস ইউর ডায়াগনোসিস? ঠিক আছে, তারপর হচ্ছে 2 নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট উড বি ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ দ্য চাইল্ড। ওটা কি হাইপোগ্লাইসেমি? কি হাইপোগ্লাইসেমি হয়েছে? এই কোশ্চেনটা বলে, 10টা কোশ্চেন পড়লে 10টাই না, এই যে কোশ্চেনটা বলে এই মাইনাস জেড স্কোর -3 যেটি পড়াইলাম না, এটা মানে তো অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তাহলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এই তো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে এই ফুল ট্রিটমেন্ট করতে হবে কি যে এই নিয়ম। আর প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের একটা তো এই যে হাইপোগ্লাইসেমিয়া থাকে। হোয়াট উড বি দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ দ্য চাইল্ড? ইমিডিয়েট ম্যানেজমেন্ট সব কিছু এই 10 স্টেপ ম্যানেজমেন্ট ইমিডিয়েট সবগুলো এইটাই 10 স্টেপ, এইটাই তো ইমিডিয়েটলি করে। তারপরে লেখা মেনশন দ্য ফার্দার স্টেপস অফ ম্যানেজমেন্ট। এইটাই ফার্স্টলি এদিকে ওই যে প্রথমেই তো আমরা ট্রিট দ্য প্রিভেন্ট, এই 10 স্টেপ ম্যানেজমেন্ট করলেই হবে। দুইটি স্যার, বি এবং সি দুইটি সেম স্যার দিন। কই বি এবং সি? হোয়াট উড বি দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ দ্য চাইল্ড? সি নাম্বার হচ্ছে মেনশন দ্য ফার্দার স্টেপস অফ ম্যানেজমেন্ট। এই যে ব্লাডের গ্লুকোজ ইয়ে হইছে না, এইটাই তো ফার্স্ট স্টেজ অফ ম্যানেজমেন্ট। এরপরে আস্তে আস্তে এই যে 10টা স্টেপ অফ ম্যানেজমেন্ট। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের প্রথমে হাইপোগ্লাইসেমিয়ার ট্রিটমেন্ট, এরপরে বাকিগুলোর ট্রিটমেন্ট স্টেপ ওয়াইজ। এসকারবির ক্ষেত্রে কি করবি? এক্স-রে লিম যদিও কখনো আসে না, এদিকে ভিটামিন সি সাপ্লিমেন্টেশন, মানে ওই যে সিবিট 200 mg সাপ্লিমেন্টেশন দিয়ে দিতে হবে। সিরিডস ফ্রুট খাইতে হবে, যেমন ওই যে আমলকি, পেয়ারা। আর রিকেটস, এটা কিসের জন্য হয়? রিকেটসের অস্টিওমাইলাইসিয়া ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। এই রিকেটসের কি হাই ডোজ অফ ভিটামিন ডি 2000 থেকে 5000।
কত 4 থেকে 6 সপ্তাহ। ট্রিটমেন্ট। হ্যাঁ, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আর ভিটামিন ডি রিচ ফুড। আর এটা হচ্ছে ভিটামিন D3। আর এর ক্ষেত্রে ইনভেস্টিগেশন করবো কি, ওই যে সেরাম ক্যালসিয়াম, ফসফেট, তারপরে হলো গিয়া ভিটামিন ডি টেস্ট। ইনভেস্টিগেশন সেম ক্যালসিয়াম। ক্যালসিয়াম আর ফসফেট এই দুটোই করবো, সেরাম ক্যালসিয়াম, সেরাম ফসফেট। আর এই যে এক্স-রে ফাইন্ডিংসটা দেওয়া যেতে পারে, যে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, এক্স-রে নি অ্যান্ড রিস্ট আর চেস্ট এক্স-রে। এই নি আর রিস্ট, এই চেস্ট এক্স-রেটা আসলে ধরে যে এক্স-রে ফাইন্ডিংস কি, ওয়াইডেনিং, কাপিং, ফ্রাইং অফ দ্য মেটাফাইসিস। মেটাফাইসিসটা বড় এইরকম কাপের মতো হয়ে যায়, আর ফ্রাইং মানে অনেকটা ভঙ্গুর মেটাফাইসিস। ফ্রাই খেয়ে চিকেন ফ্রাইয়ের মতো ওরকম। ভঙ্গুর জাতীয়, যে ওটা এক্সরেতে আর কি বোঝাতে আর যায় না অতটা। ওয়াইডেনিং মানে মোটা হয়ে যাবে, আর কাপিং এর লুকিয়ে যে ভাঁজ হয়ে যাবে আর কি, ফ্রাইং মেটাফাইসিস। আর কি থাকবে, ওয়াইড গ্যাপ। একটা এক্স-রে দেখলে তাইলে বোঝা যায় যে ওয়াইড গ্যাপ বিটুইন দ্য এপিফাইসিস এন্ড মেটাফাইসিস। এইরকম তো বললা, এই যে এইটা এদিকে এপিফাইসিস, এই যে নরমাল যে গ্যাপ থাকে এপিফাইসিয়াল কার্টিলেজ, এইটা ওই গ্যাপটা অনেক বড় হবে, এইটা অনেক মোটা হবে, আর এই গ্যাপটা মানে অনেক বড় হবে, অনেক বড় গ্যাপ হবে, ঠিক আছে। আর কি থাকবে, ডেনসিটি অফ দ্য শ্যাফট অফ দ্য বোন, অস্টিওপেনিয়া থাকবে, মানে বোন সেলগুলা কম থাকবে, ঠিক আছে। ডিফর্মিটি অফ দ্য লং বোন মে প্রেজেন্ট, গ্রিন স্টিফ ব্রেকসাইড, এগুলো না হলেও চলবে। মেইনলিকে এই কটা কইতে হবে, ওয়াইডেনিং, কাপিং, ফ্রাইং অফ দ্য মেটাফাইসিস, অস্টিওপেনিয়া থাকবে, আর কি থাকবে, ওয়াইড গ্যাপ বিটুইন দ্য এপিফাইসিস অ্যান্ড মেটাফাইসিস।